নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব কালিদাস ভদ্রের লেখা গল্প ভালোবাসার স্বাদ। টাইপ করতে করতে সুতপা পাখিটাকে দেখছিল বারবার। কুচকুচে কালো তুলতুলে পাখি, অথচ গলাটা আগে মিষ্টি, কুহু কুহু ডাকে, যে কোনো মানুষের বুকের মধ্যে তোলপাড় হয়। সুতপার বুকের মধ্যেও ছোট্ট পাখি ঝড় তুলল। মঙ্গলা লেনের তেতলা অফিস ঘরের জানলা ছুঁয়ে দাঁড়িয়ে একটা শিমুল গাছ। প্রত্যেক বছর গাছটা টকটকে লাল ফুল ফুটিয়ে জানান দেয় বসন্তের। আর তখনই শালিক, কাক, বুলবুলির সাথে জুটে যায় কোকিলটা। প্রাণ ভরে মধু খেয়ে শালিক, কাক, বুলবুলি উড়ে যায়। ঠিক তারপরেই কোকিলটা এসে বসে ডালে। পাতা ঝরা ন্যাড়া ডালে লাল ফুলের মধ্যে কালো কোকিল সারা দুপুর ডাকে, কুহু কুহু। কোকিলটার এক টানা উদাস করা ডাকে ম করে শহরতলির এই তল্লাট। 3 বছর হলো সুতপা এই সরকারি অফিসে জয়েন করেছে, টাইপিস্ট। কলকাতা শহরের একেবারে প্রাণ কেন্দ্রে তার অফিস। আগে 2 বছর ওই পাখিটার ডাক শুনেছে সুতপা, তবে এবারের মতো তার বুকে ঝড় তোলেনি। গত বসন্তেও শিমুল গাছটায় কয়েকটা ফুল জানলা দিয়ে পেড়েছিল। ইয়ার্কি করে সুপারভাইজার টাইপিস্ট রেবা রায় বলেছিল, একটা ফুল চুলে গুঁজে নে, দেখবি ভ্রমর আসবে। যা রেবাদি, তুমি না বড় ফাজিল। আমি ফাজিল? আর তুই? ভাবিস আমি কিছু বুঝি না? কি বোঝো? এই যে রোজ নিত্য নতুন পোশাক পরা, ম্যাচিং লিপস্টিক, ম্যাচিং ব্যাগ। যা, আমি একটু সাজতে ভালোবাসি, তাতে যদি চোখ টাটাও তো কাল থেকে। বালাই ষাট, আমার জন্য তোর যোগিনী সাজতে হবে না, শেষে তোর কেষ্ট ঠাকুর কেটে যাবে। আহ রেবাদি, বিশ্বাস করো তেমন কেউ নেই, থাকলে বলতাম না বুঝি। টাইপ মেশিন থেকে উঠে সুতপা জানলায় গিয়ে দাঁড়ালো। সুতপার শব্দ পেয়েই কোকিলটা ফুরুত করে উড়ে গেল। কোকিলটা উড়ে যেতেই একটা চাপা কষ্টের ছোটাছুটি টের পেল বুকে। ডান হাত বাড়িয়ে একটা শিমুল ফুল পেড়ে নিজেই চুলে গুঁজে নিল সুতপা। জানলা দিয়ে মুখ বাড়ালো বাইরে। কালো ফিতের মতো রাস্তা, শাঁসার খেলনা গাড়ির মতো গাড়ি ছুটছে হু হু করে। বিশ্রী সব শব্দে কান ঝালাপালা। যত দূর চোখ যায় শুধু কালো ধোঁয়া। ধোঁয়ার কত্থক রাস্তার 2 দিকে সারিবদ্ধ দোকান, বাড়ি, অফিসের দেওয়াল। কিরে, রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে নাকি? রেবারায় তীর্যক মন্তব্য ছুড়ে দিল সুতপাকে। মুখ ঘুরিয়ে সুতপা বলল, আর পেলাম কই যে দাঁড়িয়ে থাকবে? কেন, ট্রেন বাসেও তেমন কারো দেখা পাসনি বুঝি? না, যদি বলিস তো আমি দেখতে পারি। রেবা রায়ের কথাগুলো গরম শীষের মতো কানের মধ্যে ঢুকল। সুতপার মুখ লাল হয়ে গেল রাগে। বেশ বাজখাই গলায় বলল, দরকার হবে না, আমিই খুঁজে নিতে পারবো। হ্যাঁ, তা তো পারবি, যা তোর মোহিনী রূপ, কত নাগর যে ফেসেছে এসেছে। সাবধান রেবাদি, তুমি যদি আর একটা বাজে মন্তব্য করো আমিও কিন্তু বলবো। তখন বলো না ছোট মুখে বড় কথা বলছি। কি বলবি রে তুই? কি বলবি বল? তোমার মোহিনী রূপের কীর্তি, পরকীয়া প্রেম পর্বের কাহিনী, ভাবছ আমি বুঝি কিছু জানি না? চুপসে যায় রেবা রায়। কাঁটা ঘুড়ির মতো গোত্তা খেয়ে বসে পড়ে নিজের টেবিলে। টেবিলে বসে নিজের টাইপ মেশিনে
মাথাটা রেখে চোখ বন্ধ করে ঝিম মেরে যায়। সুতপাও এসে আবার নিজের টাইম মেশিনে বসল। একটা কাগজ লাগিয়ে খটখট শব্দ তুলল। কিছুতেই সুতপার অফিসে মন বসছিল না। কোকিলটা আবার ডাকতে শুরু করেছে। কান পেতে কিছুক্ষণ ডাকটা শুনতে শুনতে মেশিনের পরে মাথাটা রেখে চোখ দুটো বন্ধ করল। কুহু কুহু ডাকে আকণ্ঠ ডুবে গেল। সুতপাদি, আপনার ফোন বড় সাহেবের ঘরে। আমার ফোন? আমায় কে ফোন করবে? আমি কি করে জানবো বলুন? একগাল হেসে বড় সাহেবের পিয়ন অজিত চলে গেল। কাঁপা কাঁপা হাতে রিসিভার তুলে কানে দিতেই চমকে উঠল সুতপা। হিমাদ্রি! বুকের মধ্যে ছলকে উঠল একটা খুশি। বুঝি এরকম একটা ডাক শোনার জন্য ভেতরে ভেতরে গুমড়ে মরছিল সুতপা। অস্ফুটে কোনো রকমে বলল, এক্ষুনি। সুতপার অবস্থা দেখে বড় সাহেব বললেন, এনি প্রবলেম মিস সান্যাল? নো স্যার, মাই রিলেটিভ। আই মিন, কোনো বিপদ টিপদ হয়নি তো? না না স্যার, মায়ের একটা ওষুধ পাওয়া যাচ্ছিল না, সেটা পাওয়া গেছে। ফোনে। ঠিক আছে, বড়বাবুকে বলে চলে যান। ঝট করে একটা মিথ্যে সাজিয়ে দিল সুতপা। নারীর ছলনা দেবতারও অজ্ঞাত, তাও সুন্দরী, সদ্য যৌবনা নারী, কুমারী। মনে মনে সুতপা একটু লজ্জা পেল। জীবনে এই প্রথম এমন একটা অপ্রস্তুত অবস্থায় পড়ে মিথ্যে বলল। মিথ্যে বলার অভ্যাস না থাকলেও কিভাবে যে বলে ফেলল সেটা ভাবছে মনে মনে। তাড়াহুড়ো করে ব্যাগটা নিয়ে বড়বাবুর কাছে এলো সুতপা। বড়বাবুকেও ভুজুং ভাজাং দিয়ে অফিস থেকে বের হয়ে গেল। চাঁদনি বাস স্টপে এসে দাঁড়ালো সুতপা। হিমাদ্রি ফোনে অপেক্ষা করতে বলেছে, ঠিক 1:30টায় আসার কথা। সুতপা বারবার ঘড়ি দেখছে, মুখে যথারীতি এক গভীর উৎকণ্ঠা। একটা অদৃশ্য ভয় শিরশির করছে বুকের ভেতরে। চারদিক চোরা চোখে দেখছে, যদি পরিচিত কেউ দেখে ফেলে। হিমাদ্রির গলা বেজে উঠল আচমকা। কি, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম নাকি? লজ্জায় লাল হয়ে উঠল সুতপার মুখ। আমতা আমতা করে বলল, না না, এই তো সবে এসেছি। মাস কয়েক হলো হিমাদ্রির সাথে সুতপার পরিচয় হয়েছে পাতাল রেলের রবীন্দ্র সদন স্টেশনে। এসক্যালেটরে উঠতে গিয়ে সুতপার হাই হিল স্ট্যান্ডে স্ট্র্যাপ ছিঁড়ে যায়, পা পিছলে পড়ে যাচ্ছিল হুড়মুড়িয়ে। হিমাদ্রি পাশ থেকে আলতো হাতে সুতপার পলকা শরীরটা ধরে নেয়। লজ্জায় সুতপার টকটকে ফর্সা মুখ পাণ্ডবর্ণ হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও সুতপা নিজেকে সংযত রাখতে পারেনি। একটু একটু করে নিজেকে মেলে ধরেছিল হিমাদ্রির সামনে। হিমাদ্রির স্পর্শ তার শরীরের সমস্ত তার একসাথে বাজিয়ে দিল। বেজে উঠব জীবন বিনা সপ্ত সুরে। আজকাল প্রায় অফিসে আসবার পথে রবীন্দ্র সদন স্টেশনে অপেক্ষা করে সুতপা, হিমাদ্রিও। সুতপা টের পায় ইদানিং হিমাদ্রির সাথে কথা বলবার ইচ্ছেটা খুব বেড়ে যায়। বাড়ি ফিরেও সমস্ত শরীর মন জুড়ে হিমাদ্রির জন্য একটা ভালো লাগা বোধ জেগে থাকে। মুখ ফুটে কেউ কাউকে বলেনি মনের কথা, ভালো লাগা ভালোবাসার কথা। তবু একটা ঘোর, একটা আবেগে ভাসছে দুজনে। ভাসতে ভাসতে হয়তো খুঁজে পাবে বন্দর, নোঙর করবে জীবন জাহাজ। হিমাদ্রির ডাকে চমক ভাঙে সুতপার। সুদৃশ্য একটা ছোট্ট প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এই উপহারটার জন্য তোমায় ডেকেছি। উপহার? হ্যাঁ। কিসের জন্য? ধরো তোমার জন্মদিন। আমার জন্মদিন? আমি জানলাম না। থাক, অত জেনে টেনে কাজ নেই, আমার ইচ্ছে হয়েছে তাই দিলাম। তা তুমি আমার অফিসের ফোন নাম্বার কোথায় পেলে? বা, পাওয়া কি এমন কঠিন কাজ বলো তো? না, আমি তো দিইনি, আমার অফিসের কাউকেই তো তুমি চেনো না, তবে পেলে কিভাবে?
শোনো, আমিও একজন সরকারি কর্মচারী, সুতরাং একটু বুদ্ধি খরচ করলেই পাওয়া যায়। থাক, ওসব থাক, চলো একটু আওরাম ঘাটে গিয়ে বসি আজ, বেশ নিরিবিলি। আমি যে অফিসে একটা মিথ্যে বলে এসেছি। কি মিথ্যে? প্রেম করতে যাচ্ছ না, তাই তো? যা, আর কি না। তোমার ফোন পেয়ে বেশ অবাক হয়েছিলাম। বড় সাহেবের চেম্বার তো, নার্ভাস লাগছিল। সাহেব জিজ্ঞাসা করতে মিথ্যে বলে ফেললাম, মার অসুখ। একটা ওষুধের জন্য রিলেটিভ ফোন করেছে। রিলেটিভ? হা হা করে হাসতে লাগলো হিমাদ্রি। কেন, তুমি আমার রিলেটিভ নও? তাই বুঝি? আহ, খুব না, দেখাচ্ছি মজা। কথাটা শেষ করেই হিমাদ্রির পেটে জোরে চিমটি কাটল সুতপা। ঠিক আছে বলে হিমাদ্রি সুতপার মসৃণ গ্রীবায় আলতো ডান হাতে তর্জনী বুলিয়ে দিল। প্রথম নিবিড় পুরুষালী স্পর্শে সুতপার শরীর খুশিতে ভরে উঠল কানায় কানায়। দারুণ এক রোমাঞ্চ সারা শরীরে ছুটতে লাগল। সুতপা বেশ বুঝতে পারছে হিমাদ্রির দৃপ্ত পুরুষালী গন্ধে বুঁদ হয়ে যাচ্ছে তার সমস্ত সত্তা। পুরুষালী ঘামের গন্ধের সাথে পারফিউমের মিশ্র গন্ধে যে কি গভীর মাদকতা সুতপা আগে টের পায়নি। সুতপা বেশ ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। হিমাদ্রির ডান বাহুর স্পর্শে উষ্ণ কোমল স্তন তিত্তির কাঁপছিল। দারুণ লাগছিল সুতপার। প্রথম প্রথম হিমাদ্রি বুঝতে পেরে বেশ লজ্জা পাচ্ছিল, একটু সরে সরে যাচ্ছিল। ধীর পায়ে সুতপা হিমাদ্রির সাথে হাঁটতে লাগল। রাজভবনের পাশ দিয়ে আকাশবাণীর সামনে জেব্রা ক্রসিংয়ের মুখে দাঁড়ালো। রোদের তির্যক ফলা রাজভবনের গাছে গাছে লুকোচুরি খেলছে। নানান পাখির কলকাকলির সাথে পাতার মরমর, মিষ্টি ফুলের একটা গন্ধ মাঝে মাঝে সুতপা নাকে লাগছে। অন্যমনস্কভাবে সুতপা রাজভবনের বাগানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। বিস্ময় ঘেরা চোখে সুতপা বলল, কলকাতার এই জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ, দারুণ। আমরা কাজের চাপে কিন্তু খেয়াল করি না, কলকাতা কিন্তু একটু একটু করে বদলাচ্ছে। বদলাচ্ছে মানে তিলোত্তমা হয়ে উঠছে, সত্যিকারের তিলোত্তমা। সত্যি তাই, অথচ আমরা খেয়াল করি না। একটু বৃষ্টিতে জল জমেছে কি বদনাম শুরু করে দিই কলকাতার। সুতপার কথা শেষ হতেই রাজভবনের গাছের একটা কোকিল ডেকে উঠল। আবার কোকিলের ডাক শুনে সুতপা কেমন যেন তন্ময় হয়ে গেল। আজ কোকিলের এই ডাক যেন তার রক্তে উন্মাদনা বাড়িয়ে দিয়েছে। হাজারটা ঘোড়া ছুটছে তার সমস্ত শরীরে। কি হলো জিজ্ঞাসা করে হাতটা ধরল সুতপার। পরম নির্ভরতায় সুতপাও হিমাদ্রির হাতটা ধরেছে। পুরোপুরি যেন সঁপে দিয়েছে নিজেকে। ভীষণ ঘনিষ্ঠ হয়ে হাঁটছে দুজনে। সুতপার এখন আর অন্যদিকে কোনো খেয়াল নেই। খেয়াল নেই আশেপাশের লোকজনদের। এক অন্য তন্ময়তা আনন্দ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সুতপা। সুতপার খুব ইচ্ছে হচ্ছিল হিমাদ্রির শরীরের ওপর সব ভার ছেড়ে দিতে। ক্রমশ শরীরটা একাত্ম হয়ে যাচ্ছে হিমাদ্রির সাথে। এক অন্য বোধ, অন্য অনুভূতি। রাস্তা বলেই হয়তো সুতপা আবার একটু সরে সরে হাঁটতে লাগলো। রাস্তা পার হতেই সুতপার চোখে মুখে গঙ্গার ঠান্ডা একটা হাওয়ার পরশ লাগলো। সুতপা বেশ বুঝতে পারছিল হিমাদ্রি প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছে। এরকম বোঝা থেকেই দুজনের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ছিল পরতে পরতে। একটা খুশি ফুটে উঠছিল সুতপার মুখে। দূর থেকে সুতপা গঙ্গা দেখতে পেল। গাছগাছালির ফাঁক দিয়ে
রূপোর মলের মতো চিকচিক করছে জলধারা। কাছে আসতেই শুনতে পেল কুলকুল জলরাশি যেন ঝুমঝুম বাজছে। অলস দুপুরে হিমাদ্রির গায়ে হেলান দিয়ে সুতপা অবাক চোখে গঙ্গা দেখছিল। কানের কাছে হিমাদ্রি মুখ দিয়ে ফিসফিস করে বলল, কি দারুণ না? ভাবতেই পাচ্ছি না এত সুন্দর একটা শহরে দৈনন্দিন আমাদের ছুটে আসতে হয়। ছুটে আসি, অথচ শহরটার পরতে পরতে যে সৌন্দর্য, তাকে দেখার অবকাশ আমরা পাই না। তোমার সাথে এভাবে না এলে আমিও কি শহরটাকে চিনতাম? হিমাদ্রি সুতোবার ব্যাগ থেকে উপহারের প্যাকেটটা বের করলো একটানে। রঙিন মোড়ক খুলে একটা বাক্স, তার ভেতর থেকে ছোট্ট একটা সেলফোন। সেলফোনটা সুতোপার হাতে দিয়ে বলল, এটা আজ থেকে আমাদের দূরত্ব দূর করবে। যখন যার ইচ্ছে হবে ইচ্ছে মতো কথা বলা যাবে। আমার সেলফোনের নাম্বার এই যে লোড করে দিয়েছি। সুতপার সাথে ঘনিষ্ঠ হয়ে হিমাদ্রি দাঁড়ালো। হাতে ধরে মোবাইল অপারেটিং শেখাচ্ছিল হিমাদ্রি। একরত্তি সেটটা চোখের কাছে তুলে গঙ্গার দিকে তাক করে ছবি তুলছিল। আলতো আঙুল দিয়ে সুতপার আঙুলে চাপ দিয়ে মোবাইলে চাপ দিল। হিস করে একটা শব্দ হলো। স্ক্রিনে ধু ধু জলরাশি স্তব্ধ হয়ে ফুটে রইল। কখনো ভিডিও রেকর্ডিং দেখাচ্ছিল হিমাদ্রি। সুতপা বেশ মজা উপভোগ করছিল। ধীরে ধীরে সুতপার শরীরের সাথে হিমাদ্রির শরীর মিলে মিশে একাকার হয়ে যাচ্ছিল। মেইলি হরমোনের গন্ধের সাথে একটা উগ্র পারফিউমের গন্ধে হিমাদ্রি কেমন যেন বুঁদ হয়ে যাচ্ছিল। অপটু হিমাদ্রি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে সুতপার মুখটা নিজের মুখের কাছে টানল। সুতপার মুখে বিন্দু মাত্র ভয় ছোঁয়া ফুটল না, বরং অদ্ভুত রঙা অপটু ঠোঁটটা এগিয়ে দিল বাচ্চা পাখির ঠোঁটের মতো। হু হু করে বিদ্যুৎ ছড়িয়ে পড়ল দুজনের শরীরে। গরম তাপে পুড়ে যাচ্ছে সুতপার বুকে সদ্য ফোঁটা দুই পদ্মকুড়ি স্তন। বাচ্চা ছেলের মতো হিমাদ্রি সুতপার স্তন থেকে হাতটা সরিয়ে নিল। গরম তাওয়ার মতো ছ্যাঁকা লাগলো তার হাতে। হিমাদ্রিকে পুরোপুরি সঁপে দিয়েছে সুতপা। সুতপাও হিমাদ্রিকে। আশ্চর্য এক তৃপ্তির স্বরে সুতপা বলল, ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি একবারও যাইনি জানো। তাই? আগামী সপ্তাহে তবে ভিক্টোরিয়া। খুব আহ্লাদ না? বাহ, তুমি বললে আর আমি বললে দোষ? না না, পরে, এখনই আর নয়। কেন? অফিস কেটে এভাবে বের হলে সবাই খুব নিন্দে করবে। বেশ, তবে ছুটির পর? না, মা খুব অসুস্থ, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয় আমাকে। মা পথ চেয়ে থাকে। সুযোগ করে আমি জানাবো। এখন তো মোবাইল দিলে, যখন তখন কথা হবে। সুতপা বেশ হাসল। মুখে তার এক সমুদ্র হাসি। হলুদ শাড়ির আঁচল উঠছিল হাওয়ায়। বারবার ওরা চুলে মুখটা ঢাকা পড়ছিল। সুতপার কথা শুনে হিমাদ্রির একটা কবিতা মনে পড়ে গেল, তার কলিগের লেখা। কথার দাম কমে গেছে। ল্যান্ডফোন এখন পুরনো চিঠির মতন। রাংচিতা গাছের বেড়ার উঠোনে লেটার বক্স, টেবিলে ফোন সেট নির্বাক, মোবাইল নম্বর চায় সকলেই। ভ্রাম্যমান কথারা মাছির ডানায় ওড়ে, গড়াগড়ি খায় বাজারে কসাইখানায়। হিমাদ্রি ভাবল, মোবাইলটা কি তবে দুজনের মধ্যে দেওয়াল তুলল? আবেগ ইচ্ছা সব কি তবে নিয়ন্ত্রিত হবে ওইটুকু একটা যন্ত্রে? রক্ত মাংসের শরীর, তার কি কোনো আলাদা অস্তিত্ব আর থাকবে না?
শিউরে উঠল হিমাদ্রি। মোবাইলটা উপহার দিয়ে কি তবে একটা ভুল করে বসল সে? মস্ত বড় ভুল। মোবাইলটা হাতে নিয়ে সুতপা ভাবল, এরা দেখলে রেবারায়ের খুব হিংসে হবে। রেবারায় ভাববে সুতপা নিশ্চয়ই মনের মানুষ নিজেই খুঁজে পেয়েছে, তাকে দরকার হয়নি। ভীষণ জেলাস হবে। কথাগুলো ভাবতে ভাবতে গর্ব ভরে সুতপা মোবাইলটার গায়ে আলতো হাত বুলাতে লাগল। খুশিতে চোখ চিকচিক করে উঠল সুতপার। আঁচলের খুঁট দিয়ে চোখ মুছল, ধরা গলায় বলল, চলো, বাড়ি ফিরতে হবে না বুঝি? চলো। কথাটা বলে হিমাদ্রি পা বাড়াল। হাঁটতে গিয়ে টের পেল পা দুটো বেশ ভারী লাগছে। কোনো মতে হেঁটে এসপ্ল্যানেটের স্টেশনের সামনে এলো। সুতপা বলল, আমি যাই আগে, তুমি পরে এসো। বিহল হিমাদ্রি বলল, কেন? বারে কেউ যদি দেখে ফেলে কি ভাববে বলো তো? কি আর ভাববে? বলবে প্রেম করছো। না না, তুমি পরে এসো। কোনো মতে কথাগুলো বলে সুতপা তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে গেল মেট্রো গহ্বরে। আলো আধারের মুহূর্তে মিলিয়ে গেল সুতপা। এক টুকরো রোদের মতো হলুদ আঁচলের ওড়াউড়ি দেখতে দেখতে স্টেশন গহ্বরে নেমে গেল হিমাদ্রিও। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন কালিদাস ভদ্রের লেখা গল্প ভালোবাসার স্বাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।